ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। আজ আমরা আগামী যে রেলের পরীক্ষা এনটিপিসি এবং রেলের যে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে এনেছি। ম্যাথসের মিসলেনিয়াস কোশ্চেন রয়েছে, কিছু মিসলেনিয়াস কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করছি কীভাবে তাড়াতাড়ি করা যায়, এই ধরনের কোশ্চেন কীভাবে সলভ করো সেগুলো আমরা আলোচনা করি। আসি আমাদের প্রথম কোশ্চেন। এ বাই বি সমান 11, 7/11, বি বাই সি সমান 12/17, এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত? এখানে এ বি এবং বি প্লাস সি এর যোগফল চেয়েছে, কিন্তু দুটো জায়গায় লক্ষ্য করে দেখো, এখানেও বি আর এখানেও বি, দু জায়গায় কি বি এর ভ্যালু সেম আছে? একদমই না। তো বি কে আমরা সেম করার জন্য কি করব? এই পার্টটাকে 12 দিয়ে গুণ এবং এই পার্টটাকে 11 দিয়ে গুণ করব। তাহলে কি করলাম, ওপরে যে পার্টটা ছিল সেই পার্টটাকে আমরা গুণ করলাম 11 দিয়ে এবং নিচের পার্টটাকে আমরা গুণ করলাম 12 দিয়ে। ওপর পার্টটা যদি 11 দিয়ে এটাকে গুণ করি, সিমিলারলি এটাও 11 দিয়ে গুণ হবে, এটা 12 দিয়ে গুণ হলে ওপরটাও 12 দিয়ে গুণ হবে। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এর আমরা একটা রেশিও পেয়ে যাব। কত হয়ে যাবে? এর মান হবে 7/84, বি এর মান হবে 12 × 11 মানে 132, বি এর মান 132 আর সি 11 × 17 অর্থাৎ 187। এটা এবিসি এর রেশিও হয়ে গেল। চেয়েছে কি এ প্লাস বি অর্থাৎ এই দুটো যোগফল, আর বি প্লাস সি এই দুটো যোগফল। এ প্লাস বি বাই বি প্লাস সি অর্থাৎ 84 প্লাস 187 এবং 132 আর বি হচ্ছে 132 প্লাস 187। এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি পাচ্ছি? 216। আর এখানে কত পাচ্ছি? 7 আর 2 9, 8 আর 3 11, 1 হাতে রইল 1, 319। তো 216/319 অপশন ডিতে রয়েছে। তো ডি আমাদের সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন তোমাদের একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আসতে পারে। এটা তোমরা কি করবে, যেহেতু দুদিকে বিটা রয়েছে দুটো পার্টে, তো বিটাকে ইকুয়াল করবে। নেক্সট, প্রকাশ স্রোতের প্রতিকূলে 32 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে। স্রোতের গতিবেগ কত? তুমি প্রতিকূলে গতিবেগ জানো এবং অনুকূলে গতিবেগ জানো, স্রোতের গতিবেগ পেয়েছে। তো স্রোতের গতিবেগ মানে আমরা ফর্মুলা জানি। তো স্রোতের গতি বা কারেন্ট স্পিড, যেটাকে আমরা বলি কারেন্ট স্পিড জানি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম, অর্থাৎ অনুকূলে মাইনাস প্রতিকূলে বাই 2। ডাইরেক্ট ফর্মুলা লিখলাম, অনু মাইনাস প্রতি বাই 2, অর্থাৎ অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি বাই 2। অনুকূলে গতি কত ছিল? 44 এবং প্রতিকূলে গতি ছিল কত? 32/2, অর্থাৎ 12/2 6 কিলোমিটার পার আওয়ার। সঠিক উত্তর অপশন সি, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট, পরের কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু 96 এবং তাদের অনুপাত 3:4, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? লসাগু 96, অনুপাত দেওয়া রয়েছে, যেহেতু দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে তো একটাকে তুমি 3x আর একটাকে 4x ভাবতে পারো। তো 3x 4x ভাবলে দুটোর গসাগু হয়ে যাবে x আর নিচে 3 আর 4 পড়ে থাকবে, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু তুমি এখান থেকে পেয়ে যাবে, লসাগু হয়ে যাবে 12x। আর তুমি জানো কোশ্চেনে বলা আছে 12x মানেই 96। তো x এর মান কত হয়ে যাবে? 8, 8 × 12 96। x কি? দুটো সংখ্যার গসাগু। এবার যে দুটো সংখ্যার পার্থক্য, দুটো সংখ্যার পার্থক্য জানো x, আর x মানে কত পেয়ে গেছো? 8। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন এ 8। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে আসবো। এ 9 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি এবং সি একই কাজ যথাক্রমে 12 ও 18 দিনেও সম্পন্ন করতে পারে। এবিসি একত্রে করলে কাজটি কদিনে করবে? তোমরা এলসিএম মেথডে করতে পারো বা ফর্মুলার মাধ্যমে করতে পারো। তো আমি তোমাদের এলসিএম মেথডই দেখাচ্ছি, যেহেতু তোমরা এলসিএম মেথড সবাই পছন্দ করো। তো এই তিনটের আমরা লসাগু বার করবো। কার কার? এবিসি এর লসাগু। যে কাজটি এ 9 দিনে করে, বি 12 দিনে, সি 18 দিনে করে, তো এই তিনটে লসাগু বার করবে। এই তিনটে লসাগু লাগবে 36। তাহলে এ কাজ করছে কত ইউনিট? এ ডেইলি কাজ করছে হচ্ছে 4 ইউনিট, কারণ 4 9 দিনে 36, একদিনে 4 ইউনিট।
বি 12 দিনে 36 ইউনিট কাজ করে, একদিনে 3 ইউনিট করে কাজ করবে। সি 18 দিনে 36 ইউনিট কাজ করে, একদিনে 2 ইউনিট করে কাজ করবে। একসাথে কাজ করলে 4 আর 3 7 আর 2 9 ইউনিট করে কাজ হবে। আর 9 ইউনিট করে কাজ করলে তারা 36 ইউনিট করতে কত টাইম নেবে? 36কে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা টাইম পেয়ে যাব 36/9, অর্থাৎ 4 দিন টাইম নেবে। অর্থাৎ তারা একত্রে কাজটা কদিনে শেষ করবে? অপশন সি, 4 দিনে শেষ করবে। আসি পরবর্তী কোশ্চেন। এ থেকে বি পর্যন্ত একটি গাড়ি 110 কিলোমিটার গতিতে 10 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে এবং ফিরে আসার সময় 76 কিলোমিটার বেগে ফিরে আসছে। যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো একটা গড় গতিবেগের কোশ্চেন দিয়েছে। যেহেতু আমার কাছে ডিস্টেন্সটা এখানে সেম বলা আছে, মানে যে একটা দূরত্ব আমি যাচ্ছি এখানে 110 কিলোমিটার পার আওয়ার বেগে, ওই একই দূরত্ব ফিরছি 76 কিলোমিটার পার আওয়ার বেগে। যাত্রাপথের গড় গতিবেগের ফর্মুলা তোমরা সবাই জানো, কি জানো? 2 × x × y/x+y। তো এই গড় গতিবেগ কখন ফর্মুলাটা ফেলবো? যখন ডিস্টেন্সটা সেম থাকবে। ডিস্টেন্স যদি আলাদা হয়ে যায়, গড় গতিবেগের কিন্তু আমরা আলাদা ফর্মুলা ইউজ করব, কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এখানে 2 × x এর মান আসছে 110 এবং y এর মান আসছে 76/110 প্লাস 76। তো গিয়ে দাঁড়াচ্ছে কি কত? আমরা গুণ করব 176 × 152, গুণ করলে দাঁড়াচ্ছে 76 × 2 152 × 110/186। 186 যদি কাটাকাটিও যায়, তার মানে আমার কাছে অ্যান্সার আসতে পারে এইটার মধ্যে, বাকি দুটো তো আসবে না। কি আসছে চেক করি। তো গুণ করা হোক। তো 11 × 2 22, 22 2 হাতে রইল 2, 55 দিয়ে 57 7 হাতে রইল 5, 11 1 11 5 16, এটা বাই 186। এবার ভাগ করতে হবে। কাকে ভাগ করবে? 16,720, এটাকে ভাগ করতে হবে 186 দিয়ে। আচ্ছা একটু ছোট করে নিই, 2 দিয়ে কাটলে এটা আসবে আমাদের 93, আর 2 দিয়ে এটাকে কাটলে আসবে 8360। তো 8360 এই পার্টটাকে আমরা যদি 93 দিয়ে ডিভাইড করি, তো কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে যাবে। 3 আসতে 24 4 হাতে রইল 2, 8 9 72 আর 2 74, 2 9 এবং এখানে পড়ে থাকছে কত? 0। এবার 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে থাকবে 3 9 27 7 হাতে রইল 2, 9 9 81 আর 2 83, বিয়োগ করে দাঁড়াচ্ছে 3 4 8 83। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 89 অ্যান্ড 83/93, 89 × 83 = 83/93, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল কিন্তু সলভ করলাম। এইভাবে তোমাদের ক্যালকুলেশন করে সলভ করতে হবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে? পরবর্তী কোশ্চেন দেওয়া আছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশির ওপর বার্ষিক 10% সরল সুদের হারে প্রতিদিন 2 টাকা সুদ প্রাপ্ত করলে অর্থরাশির পরিমাণটি কত? 10% সরল সুদের হারে প্রতিদিন 2 টাকা করে সুদ হচ্ছে। আচ্ছা, আসলে পরিমাণ জানতে চেয়েছে। অনেক রকম ভাবে করা যায়, আমি জেনারেলি রেশিও দিয়ে করি, কিন্তু যারা আমার কাছে করনি এই রেশিও দিয়ে সরল সুদ, তারা ফর্মুলা দিয়ে করতে পারো। প্রতিদিন 2 টাকা, তাহলে 365 দিনে সুদ পাবে কত টাকা? 365 × 2 টাকা, এটা হচ্ছে সুদের পরিমাণ। আসল জানো না, রেট 10%, টাইম 1 বছর বাই 100। তো কাজ হচ্ছে একটা 0 0 কাটা, এবার জাস্ট গুণ করে দেওয়া। 365 × 2, তার মানে 730, একটা শূন্য এদিকে উঠে যাবে, তাহলে কত হয়ে যাবে? 7300 টাকা। তো 7300 টাকা আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট। আমি আমার বেতনে 25% ভাড়া, 20% পরিবহন এবং বাকি বেতনে 40% মুদিতে ব্যয় করি এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করি, যা 16,500 টাকা। তাহলে আমার বেতন কত টাকা ছিল? তো আমার যা বেতন ছিল, বেতন থেকে আমি অলরেডি খরচা করে ফেলেছি, 25% ভাড়া দিয়েছি, 20% পরিবহনে খরচা করেছি এবং বাকি বেতনের 40% মুদিতে ব্যয় করেছি। তো বেতনের মধ্যে থেকে আগে খরচা হয়েছে কিসে? ভাড়াতে খরচা, প্লাস বেতনের মধ্যে থেকে ভাড়া প্লাস পরিবহনে আমরা খরচা করেছি
পরিবহনে খরচ হয়েছে, কত খরচা হয়েছে না 45% খরচা হয়ে গেছে, এই দুটো মিলে 45 খরচা হয়ে গেছে। তাহলে অবশিষ্ট কত ছিল, অবশিষ্ট ছিল আমাদের যা সেটা হচ্ছে 55% অবশিষ্ট রয়েছে। এই যে অবশিষ্ট রইল তার 40% মুদিতে খরচা করে ফেলেছে, তাহলে পড়ে রয়েছে কত, তাহলে আমাদের বেতনের 55% আমাদের কাছে এখন অবশিষ্ট ছিল, যা ছিল তার মধ্যে আবার 40% যদি খরচা করে ফেলি, যা আমার কাছে আছে তার 40% খরচা করে ফেললে থাকবে আমার 60%। তো এই টাকাটা থাকা আর 16,500 টাকা থাকা দুটোই কি সেম, তাহলে আমাদের কাজ হচ্ছে বেতন বার করা। তো জাস্ট ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে আমরা 55 দিয়ে কাটবো, 55 দিয়ে কাটলে এটা আসবে 3, 55 3 165, গায়ে দুটো শূন্য বসে গেল। এরপর আমরা 60 দিয়ে কাটবো এটাকে, 60 দিয়ে কাটলে 5 শূন্য 50, আরো গায়ে চারটে শূন্য বসে যাবে। তো বেতন হয়ে যাবে কত 50, গায়ে 1 2 3 4, অর্থাৎ 5 লক্ষ টাকা। তাহলে আমার বেতন ছিল কত 5 লক্ষ টাকা, কোথাও ভুল করলাম? 16,500, 55 দিয়ে কাটলে 3 দুটো শূন্য, 60 দিয়ে কাটলে 50 লিখে ফেলেছি, এটা এটা 5 হবে, তাই একটা শূন্য কম হবে, অ্যান্সার হবে 50,000 টাকা। কোথায় আছে, অপশন এতে রয়েছে। 60 দিয়ে 300 কাটলে 5 হয়, 5-এর গায়ে চারটে শূন্য। আসি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, দেখা যাক। 18,000 টাকার 20% বার্ষিক হারে 1 বছরের চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধি সুদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করো। আচ্ছা, 20% 1 বছরে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ছিল, কিন্তু যদি এটা হাফ ইয়ারলি হিসেবে নিই তাহলে কত ইন্টারেস্ট পাওয়া যাবে। দেখো, যখন তোমার কাছে অ্যানুয়াল রেট 20% বলা আছে, তুমি যখন ব্যাংকে বললে আমি হাফ ইয়ারলি রেটে ইন্টারেস্ট নেব, তখন ব্যাংক তোমাকে আর 20% দেবে না, তখন তোমাকে ব্যাংক দেবে হাফ ইয়ারলি রেটে ইন্টারেস্ট। অর্থাৎ 20-কে 2 দিয়ে ভাগ করে দাও, 20-কে 2 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়, 20-কে 2 দিয়ে ভাগ করে দাঁড়ায় 10%, অর্থাৎ 10%-এ তোমাকে ব্যাংক ইন্টারেস্ট দেবে। এবার 10% করে কবার পাবে, যেহেতু তুমি 1 বছর ইন্টারেস্ট নিচ্ছ 10% করে, তুমি দুবার পাবে, 10% করে দুবার পাবে। কেন? কারণ তুমি অ্যানুয়াল রেটে দিচ্ছ না, 20% নিচ্ছ না, তুমি দুবার 10% করে চাইছো, মানে 6 মাসে 10% পাবে, আবার যে সুদ আসলটা হবে তার উপর 10% লাগবে। তাই এটাকে বলা আছে কি 10% আর দুবার তুমি পাওয়া। এই 10% আর দুবার করে পাওয়া আর 20% পাওয়া দুটোই কি সেম না, কারণ এই যে সুদের উপর প্রথমবারে যে সুদটা পড়ে তার উপর আবার সুদ পড়ছে, তাই এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। সুদের উপর সুদকে কি বলা হয়, চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ যখনই হবে তখন 20% আর হবে না, এটা 20-র থেকে বেশি হবে। তো এটাকে আমরা কি করি, ইফেক্টিভ রেট বার করি। অর্থাৎ আমরা জানতে চাইবো যে টোটাল ব্যাংক কত পার্সেন্ট আমাকে ইন্টারেস্ট দেবে। 10% করে যদি 1 বছরে দুবার ইন্টারেস্ট দেয়, তাহলে 1 বছর টোটাল কত ইন্টারেস্ট দেবে। তো ইফেক্টিভ রেট বার করার আমরা ফর্মুলা জানি, যে +10 ইন্টু 10/100, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব, টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট পাচ্ছি সেটা পেয়ে যাব। টোটাল ইন্টারেস্ট কত হয়ে যাবে, 21% ইন্টারেস্ট হয়ে যাবে। অর্থাৎ যদি 1 বছরে 20% পেতাম, হাফ ইয়ারলিতে দুবার নেওয়ার কারণে আমি পাবো কত পার্সেন্ট, 21% ইন্টারেস্ট। কার ওপর 21% পাবো, 18,000 টাকার উপর 21% পাবো। তো 18,000 টাকার উপর 21% আমরা যদি বার করি, তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে 21 8 168, হাতে রইল 16, 21 আর 16 100, 21 আর 16 37, সরি ভুল লেখা হয়ে গেছে, 21 আর 16 কত হয়ে যাবে 37। তার মানে কত টাকা পাচ্ছ, 3780 টাকা পাচ্ছ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কেউ যদি বলে এটাকে আমরা ট্রি মেথডে করবো, সেটাও তোমাকে দেখিয়ে দিতে পারি ট্রি মেথডে কিভাবে করবে। তো ট্রি মেথডে যদি কেউ করতে যাও, তো তার জন্য 18,000 টাকা, তো 10% আর দুবার পাবে, যেহেতু 6 মাস ছাড়া ছাড়া ইন্টারেস্ট নিচ্ছ। তো 10% হারে কত হয়ে যাচ্ছে তোমার কাছে, এখানে 1800 টাকা, আবার এখানে 10% হারে পাবে, আরও পাবে 1800 টাকা। আর এই 1800 টাকা 10% মানে কত পাবে, আরো 180 টাকা পাবে। তাহলে টোটাল পাচ্ছ কত টাকা, 3600, 13700, 3780 টাকা। তো কেউ ট্রি মেথডে করলে সেটাও করতে পারো, কি ইফেক্টিভ রেট দিয়ে করলে ইফেক্টিভে করতে পারো। ইফেক্টিভ রেট করলে তাড়াতাড়ি হয়, কারণ এটার ইফেক্টিভ রেট বার করা অনেক ইজি। তো যেটা আমরা ক্লাসে করেছি বা ফর্মুলার মাধ্যমে শিখেছি সেইভাবে করলে তাড়াতাড়ি হবে। ওকে, দেখো দুভাবেই 3780 আসছে। অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি মেথড, চক্রবৃদ্ধি সুদের আমি 6টা নিয়ম তোমাকে করাতে পারবো, একটা অঙ্ক 6 রকম ভাবে হতে পারে, 6টা মেথডে হতে পারে। তো যাই হোক, যেটা তার কাছে সুবিধা মনে হবে সেটাই করবে। একটি দলের 6 জন সদস্যের গড় বয়স 51 বছর, যদি একজন 44 বছর বয়সী সদস্য পদত্যাগ করেন এবং একজন 26 বছর বয়সী সদস্য
সদস্য হন তাহলে গড় বয়স কত বছর হবে? তাহলে 44 বছর বয়স্ক একজন রিজাইন করছে, তার বদলে 26 বছর বয়স্ক একজন আসছে। অর্থাৎ কত বছর কমলো? কমলো হচ্ছে 18 বছর কমলো। এই যে 18 বছরটা কমলো, এই 18 বছর যে তাদের একজন চলে যাওয়ার পর আরেকজন আসার পর 18 বছর কমলো, এটা নিশ্চয়ই সবার মধ্যে ছাড়িয়ে যাবে। এই 18 বছরটা কজনের মধ্যে ছাড়াবে? এই 18 বছর 6 জনের মধ্যে ছাড়াবে। 6 জনের মধ্যে ছাড়ায় তাহলে গড় হ্রাস পাবে। তো গড় কত করে কমবে? 18কে আমরা কি করব? 6 দিয়ে ভাগ করলে গড়ে 3 করে কমবে। ক বছর করে কমবে? আগে যা গড় ছিল তার থেকে 3 হ্রাস পাবে, হয়েছে? তো 3 যদি গড় কমে যায়, আগে গড় ছিল 51, তার থেকে 3 মাইনাস করে দাও, অর্থাৎ নতুন গড় হয়ে যাবে 48 ইয়ার্স, 48 বছর হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ক্যালকুলেশন কিছুই করিনি, শুধুমাত্র 44 থেকে 26 বাদ দিয়েছি। কতটা কমেছে? 18 বছর কমেছে। যেটা ডিক্রিজ করলো সেটা সবার মধ্যে চালাবে। 6 জনের মধ্যে যদি 18 বছর চালায়, এক এক জনের বয়স 18/6 3 বছর করে কমে যাবে। 18/6 3 বছর করে কমে যাবে। অর্থাৎ যারা থাকলো তাদের বয়স 51 থেকে 3 কমে গিয়ে দাঁড়ালো 48 বছর। তাহলে এখন আমরা বলতে পারবো যে কজন রয়েছে, মানে এই 6 জন, 6 জনের গড় বয়স হয়ে যাবে 51 বছর, 48 বছর। এরপরে কোশ্চেন কি বলা ছিল? আচ্ছা, পরের কোশ্চেন এরকম দেওয়া রয়েছে, 90 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। 90 লিটার দুধ আর জল এর অনুপাতে দুধ ও জলের অনুপাত 4:1। কতটুকু জল যোগ করে দুধ ও জলের অনুপাত 3:1 হবে? আগে ছিল 4:1, এখন হয়ে যাবে 3:1। মিশ্রণে কি অ্যাড করছি? জল যোগ করছি। আচ্ছা, একটা জিনিস ভালো করে বোঝো, যখন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দেখতে পাও, দুধ আর জলের কোশ্চেন, তুমি একটা জিনিস খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, যে কোনটা অ্যাড করা হচ্ছে। কোনটা অ্যাড হচ্ছে? এখানে জল অ্যাড হয়েছে, তাহলে জল অ্যাড থাকলে জল তো বাড়বে। আর কি সেম ছিল? দুধ সেম ছিল, তো দুধটাকে আমরা সেম করব। দুধটাকে সেম করার জন্য তুমি এখানে কি কাজ করতে পারো? এই পার্টটাকে তুমি 3 দিয়ে গুণ করতে পারো এবং এই পার্টটাকে তুমি 4 দিয়ে গুণ করতে পারো। 3 দিয়ে যদি এই পার্টটাকে গুণ করো, কত হয়ে যাবে? 12:3। আর এই পার্টটাকে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12:4। অর্থাৎ দেখো, দুধের ভাগটা যেটা ছিল, যেটা মিল্ক ছিল, সেটা আমার 12 রয়ে গেল, এবং যেটা জলের ভাগ সেটা 3 থেকে বেড়ে 4 হয়ে গেল। অর্থাৎ জল এখানে বাড়লো। জল কত ইউনিট বাড়লো? জল 1 ইউনিট বাড়লো। কিন্তু কোশ্চেনে বলছে এই 1 ইউনিট বাড়াটা মানে কতটা জল বাড়ছে। বলছে আগে ছিল কত লিটার গো? আগে ছিল 90 লিটার। আগে তুমি এখানে টোটাল ইউনিট কত পেয়েছো? দুধ আর জল মিলে টোটাল ইউনিট কত পেয়েছো? আগে দুধ আর জল মিলে আমি টোটাল ইউনিট পেয়েছি এখানে, দেখো লক্ষ্য